তাহলে কি আমরা বলতে পারি যে এটা প্রশিক্ষণ ঘাঁটি নয়? অবশ্যই এটা প্রশিক্ষণ ঘাঁটি নয়। আচ্ছা, একটা বিষয় যে গতকালকে আপনারা একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে জঙ্গি বিমান ঘাঁটিটা এখান থেকে সরানোর কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু ট্রেনিংয়ের ব্যাপারে কি আপনারা কোনো চিন্তা করেছেন যে ট্রেনিংটা অন্য কোথাও করা যায় কিনা, জনবহুল এরিয়া মানে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার মাধ্যমে আমি সবাইকে এই ভুল যেভাবে মেসেজটা এসেছে সেটার আমি সঠিক মেসেজটা বলতে চাই। এভাবে আমাদের প্রশিক্ষণ বিমান সকল কিছু আছে যশোরে, বিমান বাহিনী একাডেমি যশোরে অবস্থিত। পাইলট ট্রেনিং যশোরে হয়। পাইলট ট্রেনিংয়ের পরে যখন জেটে যায় বা হেলিকপ্টারে যায় বা ট্রান্সপোর্টে যায় তার অ্যাডভান্স ট্রেনিংগুলো যশোরে হয়, কোনো কোনো ক্ষেত্রে চট্টগ্রামে হয়। হওয়ার পরে যখন একজন পাইলট অপারেশনাল হয়, মানে সে একজন অপারেশনাল পাইলট হিসেবে স্বীকৃত, তখন সে জঙ্গি বিমানে আসে বা যুদ্ধ বিমানে আসে। তো যুদ্ধ বিমান আপনারা জানেন যে বিভিন্ন টাইপ যখন আসে তখন সেই অন টাইপের একটা কনভার্সন দরকার। এটা ঠিক প্রশিক্ষণ বলা যায় না, এটাকে বলা যায় যেটার সাথে পরিচিতি। সেই পরিচিতির কারণে আমাদের যুদ্ধ বিমানগুলোর 2 কক্ষ বিশিষ্ট বা 2 পাইলট বিশিষ্ট কিছু ভার্সন আছে, যেটা দিয়ে ইনস্ট্রাকশনাল ডিউটি করে তাকে সার্টিফাই করা হয়েছে যে সে অবগত আছে। সো যে কোনো কারণেই হোক দুর্ঘটনা একটা হয়েছে, সেটা তদন্ত প্রক্রিয়াধীন আছে। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে, আপনারা আরও জেনেছেন যে বিশেষজ্ঞ সহায়তার প্রয়োজনে, এটা চীনে তৈরি যুদ্ধ বিমান ছিল, সো চীনা বিশেষজ্ঞ টিমের সহায়তার প্রয়োজন হলে আমরা করব। আমাদের যদি নিজেদের সক্ষমতার বাইরে জাতীয় কোনো সক্ষমতার প্রয়োজন হয়, বিভিন্ন টেস্টিং ল্যাবরেটরি বা বুয়েট আছে, বিএসটি আছে বা অন্যান্য যে সকল জায়গায় বিভিন্ন টেস্টিং ফ্যাসিলিটিস আছে সেগুলো করব। এবং আমাদের বিগত বিভিন্ন সময়ের ক্ষেত্রে আমরা এই কারণ অনুসন্ধানটা আমরা খুব নিজেদের স্বার্থেই করি, যেন এটার আর পুনরাবৃত্তি না হয়। এটার সাথে যানের ক্ষয়ক্ষতি, মালের ক্ষয়ক্ষতি সব কিছু জড়িত আছে। সো আমরা এই ব্যাপারে সবসময় সচেষ্ট এবং সজাগ থাকি। তাহলে কি আমরা বলতে পারি যে এটা প্রশিক্ষণ ঘাঁটি নয়? অবশ্যই এটা প্রশিক্ষণ ঘাঁটি নয়। এটা আমাদের বাংলাদেশের একটা অতি গুরুত্বপূর্ণ অপারেশনাল ঘাঁটি। আপনি যে কোনো যুদ্ধকালীন অবস্থায় আপনি তো জানেন যে সবচেয়ে ভিতরের দিকে থাকে সবচেয়ে স্ট্রং অংশ। আমি যদি সব আমার স্ট্রং অংশ একদম এজে নিয়ে যাই, বা ধরেন আমি যদি ভৌগোলিক হিসাবে বলি চট্টগ্রাম বা যশোরে নিয়ে যাই, সেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের সীমানা থেকে খুবই কাছে। দেখা যাবে যে আপনার খুব রিসেন্ট যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তানে দেখেছেন যে বর্ডার ভায়োলেশনের আগেই এগুলোতে আঘাত করা সম্ভব। তো এই সকল বিবেচনায় এটা সবসময় অপারেশনাল ঘাঁটি। আরও যদি একটু পিছনে যাই, 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে তখন এই এয়ারস্ট্রিপ কিন্তু এই অপারেশনাল কারণেই হয়েছিল। আপনারা জানেন যে মিয়ানমার ফ্রন্ট থেকে যখন বিভিন্ন জাপানিজরা যখন এদিকে আসছিল তখন ব্রিটিশরা এই সকল জায়গায় রানওয়ে করেছিল স্ট্র্যাটেজিক কারণে। অনেক কিছু এটার সাথে জড়িত। আপনার গত দিনের সংবাদ সম্মেলনে অবগত আছেন যে একটা এয়ারফোর্সের জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান উড্ডয়নের জন্য এটা শুধু একটা রানওয়ে না, এটার সাথে অন্যান্য অনেক সাপোর্ট এজেন্সি লাগে, মেনটেন্যান্স ফ্যাসিলিটি লাগে, ফুয়েল ফ্যাসিলিটি লাগে, অ্যামুনিশন বা রসদ লাগে যুদ্ধ বিমান করতে, যেসব জিনিস আমরা ড্রপ করবো। সো এই কারণেই এটা ঢাকাতে এখন আছে। সো এই জন্য আমি আবার রিপিট করে বলছি যে এটা আসলে কোনো প্রশিক্ষণ ঘাঁটি না, বা এটা কোনো প্রশিক্ষণ ব্যাপার না। এটা শুধু এটাকে বলে কনভার্সন বলতে পারেন, যে প্রশিক্ষণ শেষে এই বিমানটার জন্য সে যে যুদ্ধ নিয়ে যাবে তার সেই টেস্ট বা একটা পরীক্ষার মতো ছিল। ধন্যবাদ। আচ্ছা, আমাদের ঘটনাকে এক ঢালাওভাবে বলা যাবে না, হ্যাঁ, যে বিমান দুর্ঘটনা প্রকৃতির মাত্রায় বাংলাদেশে বিমান দুর্ঘটনা প্রকৃতির বিপরীতে যাওয়া সবসময় কঠিন, মানুষের বা যন্ত্রের ওড়ার কথা না। সেটাকে যখন উঠতে চেষ্টা করছি সেটা এক ধরনের, সেই ওড়ার থেকে আবার ওড়ার মধ্যে তাকে যুদ্ধ বিমান, বোমা বর্ষণের ক্ষমতা, এরকম আরও অন্যান্য যুদ্ধ সরঞ্জামই সঙ্গে আছে। তো এরকম আপনি যদি শুধু বাংলাদেশের সাথে না, যে কোনো বিশ্বের যে কোনো বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং এই সংক্রান্ত তথ্যপত্র ঘাটলে দেখবেন যে কোনো না কোনো কারণে এগুলো দুর্ঘটনায় পতিত হয়। তার একমাত্র কারণ যুদ্ধ বিমানকে তৈরি করা হয়েছে এটা খুব অ্যাজাইল থাকবে, বা খুব বেশি ম্যানুভারেবল হবে, বা খুব দ্রুত শত্রুকে ঘায়েল করার মতো দিক পরিবর্তন করবে।